জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাসের চিন্তা সরকারের। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সন্ধ্যায় তেলের নতুন দাম নির্ধারণ, পাম্প মালিকদের ৮ দফা। দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, পাঠানো হলো ৩টি ভেন্টিলেটর। দ্রুত টিকার ক্যাম্পেইনের পরামর্শ। আগামী অর্থবছর থেকে যে কোনো সময় জমা দেওয়া যাবে রিটার্ন। প্রথম প্রান্তিকে দিলে থাকবে প্রণোদনা। বাজেটে কর অব্যাহতি কমানোর আভাস এনবিআরের। এবং রাজনীতির কারণে কোনো খেলোয়াড়দের বাদ পড়া কষ্টকর। মোহামেডান ক্লাব পরিদর্শন শেষে এলজিআরডি মন্ত্রী, খেলাকে রাজনীতি মুক্ত করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এদিকে দেশে ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেছেন, জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে সন্ধ্যার মধ্যে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে এক মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। আমাদের স্কুল সিস্টেমগুলিকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেলের মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তেলের দাম নিয়ে সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। গতকাল আমি বলেছিলাম যে এটা তো প্রতি মাসে আমাদের নিয়মিত কাজ, আসলে এটা কিন্তু নাথিং নিউ। তো ওই নিয়মিত কাজটা আমরা করছি। আপনারা আশা করছি আজকের মধ্যে হয়তো একটা সন্ধ্যার মধ্যে জেনে যাবেন। কমিটি এবং পার্চেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানান যুগ্ম সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাটছেই না জ্বালানি সংকট। আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা লাইন। কোথাও কোথাও তা ছাড়িয়ে গেছে 1 থেকে 1.5 কিলোমিটার। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিকরা অভিযোগ করেন, তেলের অস্বাভাবিক চাহিদা বাড়লেও ডিপো থেকে মিলছে না পর্যাপ্ত সরবরাহ। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্পে তেল বিক্রির সময় সীমিত রাখার দাবিও জানান তারা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের সারি। জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। মঙ্গলবারও এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। সকাল 6টার সময় বের হয়েছি, 5টা পাম্প ঘুরলাম, 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম। 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি শেষ পর্যায়ে দিকে আসছি, এখনো নিতে পারি নাই। 4 ঘন্টা হয়ে গেছে। 400-300 টাকার উপরে তেল দেয় না, যেখানে যায় 400-500। ভাই তেলগুলি কোথায় গেল? ডিজেলেরও জাহাজ আইছে, এরপর মনে করেন অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে, তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? মাঠের এমন বাস্তবতায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে পেট্রোল পাম্প মালিক সমিতি। নেতারা জানান, আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতায় চাহিদা বেড়েছে অস্বাভাবিক হারে। আর সে অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। অস্বাভাবিক চাহিদা, বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং।
পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাঙ্ক লোডের চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ সহ 8 দফা দাবি জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি। 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000 2,000। এই 2,000-3,000 তেল পরিবহন করে নিয়ে তার পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? গ্রাহকদের সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজারে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাব তার কাছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমার পিছনে যে মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা বলছেন তারা সকাল 7টায় এসছেন, অর্থাৎ 8 ঘন্টা অপেক্ষা, এবং 8 ঘন্টা অপেক্ষার পর তারা মাত্র 300 টাকার অকটেন অথবা পেট্রোল তেল নিতে পারছেন। এবং তারা যেটি বলছিলেন, যারা সকালে তেল নিয়েছেন তারা এসেছেন মধ্যরাতে, এবং আমরা যেটি দেখছিলাম যে কয়েক কিলোমিটার এরকম মোটরসাইকেল নিয়ে চালকরা অপেক্ষা করছেন, এবং যখন তারা এখানে পৌঁছবেন অর্থাৎ তেল নেওয়ার সুযোগ পাবেন তখন আসলে তেলটা পাবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। আমি রয়েছি রাজশাহীর গুলগফুর পেট্রোলিয়াম পাম্পে। এখানে মূলত এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে এখানে 4,500 লিটার অকটেন, 4,500 লিটার পেট্রোল এবং 4,500 লিটার ডিজেল তারা পেয়েছেন, এবং সেটিই তারা দিচ্ছেন। এর মধ্যে পেট্রোল শেষ হয়ে গেছে, অকটেন তেল দিচ্ছেন, অকটেনও শেষের দিকে, এবং ডিজেল তারা আগামীকাল বিতরণ করবেন। তারা যেটি বলছেন যে তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা যে তেলের ডিপো সেখান থেকে তেল নিতে পারছেন না, ফলে এখানে যারা গ্রাহক রয়েছেন অর্থাৎ মোটরসাইকেল চালক কিংবা যারা প্রাইভেট কার নিয়ে এসেছেন তাদের কাঙ্ক্ষিত পরিমাণ তেল দিতে পারছেন না। এখানে এই গুলগফুর পেট্রোলিয়াম যে পাম্পটি রয়েছে এখানে সকালে 10টা পর্যন্ত 500 টাকা পর্যন্ত তেল নিতে পেরেছেন এক একজন চালক, কিন্তু এখন সেই টাকার পরিমাণটা কমিয়ে এখন 300 টাকা তেল দিচ্ছেন। এবং রাজশাহী নগরীতে অধিকাংশ যে পেট্রোল পাম্প রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, হাতে গোনা 2-1টি পাম্প তেল দিচ্ছে, এবং সেখানেও কোথাও কোথাও 100 টাকা, কোথাও 200 এবং কোথাও 300 টাকা তেল দেওয়া হচ্ছে। এখানের যারা বাইকাররা অপেক্ষা করছেন তারা বলছেন যে কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ তেল প্রয়োজন সেটি তারা পাচ্ছেন না। এবং এই তেল না পাওয়ার কারণে অনেকেই আসলে যারা বেশি সুবিধা নিয়ে তেল নিতে যাচ্ছেন, আমরা দেখলাম যে এখানে যে পুলিশ সদস্যরা রয়েছে বা অন্যান্যরা উপস্থিত রয়েছেন তাদের সাথে অনেক সময় তাদের কথা কাটাকাটি হচ্ছে কিংবা হট্টগোল হচ্ছে। সব মিলিয়ে তেলের যে সংকট সেটি কোনোভাবেই কাটছে না, এবং তেল যারা এই পাম্প মালিকরা রয়েছেন তারা বলছেন তাদের সরবরাহ যতক্ষণ না ভালো হবে ততক্ষণ তারা গ্রাহককে তাদের প্রত্যাশা মাফিক তেল দিতে পারবে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা যোগ দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে একটু রাজধানীর হাতিরপুলে যেতে চাই। সেখানে একটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। শাহিন, সেখানকার সবশেষ পরিস্থিতি যদি আমাদেরকে জানাতেন। রাজধানীর হাতিরপুল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এই অগ্নিকাণ্ডে অন্তত কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। পুরো এলাকায় ধোঁয়ার কুণ্ডুলি আমরা দেখতে পাচ্ছি, এবং যেটি দেখা যাচ্ছে যে এখানে প্রচুর উৎসুক মানুষ ভিড় করছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এই এলাকায় এসে পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় যারা মানুষরা রয়েছেন, তারাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে এই এলাকার এই যে সড়কের দুই পাশে বেশ কিছু টাইলসের দোকান রয়েছে, পাশাপাশি এখানে একটি হোটেল রয়েছে এবং বাসাবাড়ি রয়েছে। আগুনের ধোঁয়ার যে কুণ্ডুলি সেটি কিন্তু প্রত্যেকটি দোকান থেকেই বের হচ্ছে। আসলে কোন দোকানে বা কোন হোটেলে কোন বিল্ডিংয়ে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখন পর্যন্ত সেটি জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন আগুনটাকে নিয়ন্ত্রণে আনার। এখন পর্যন্ত এখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো জানা যায়নি, তবে ধোঁয়ার কুণ্ডুলি সেটি কিছুটা এখন নিয়ন্ত্রণে মনে হচ্ছে। আগুন কতটা নিয়ন্ত্রণে সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা তারা ঘটনার খবর পেয়েই আসলে ছুটে এসেছেন। কিছুক্ষণ আগ থেকে তারা কাজ শুরু করছেন, তারা নিরলসভাবে কাজ করছেন। যেই পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে
সেই পাশ থেকেই কিন্তু তারা পানি দিচ্ছেন, আগুনকে নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা বলছেন যে এখানে আগুনের তীব্রতা যদি আরও বাড়ে সেক্ষেত্রে আরও ইউনিট তারা বাড়ানোর কথা বলছেন। এখন পর্যন্ত যে 4টি ইউনিট আছে সে 4টি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যেহেতু এই পুরো এলাকাটি হাতিরপুলের নাসিরুল্লাহ সড়কের এই পাশটিতে যেহেতু অনেক টাইলসের দোকান রয়েছে এই পাশটিতে, তো সেই দোকানগুলো যাতে একটি দোকানের সঙ্গে একটি দোকান লাগোয়া, সে কারণে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে কয়েকটি দোকানে, হোটেল সহ কয়েকটি দোকানে এই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। বাহিরে থেকে সেই আগুন সেভাবে দেখা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত চারপাশ থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানে যে পানি দিয়ে যাচ্ছেন এবং তাদের আগুন নিয়ন্ত্রণে তাদের যে কাজ সেটি তারা করে যাচ্ছেন। এবং এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আছেন এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সমস্যা আর ব্যাপার যেটি হয়েছে যে এখানে এলাকার উৎসুক জনতা এসে এখানে ভিড় করছেন, তাদের কারণে কিন্তু কাজে কিছুটা সমস্যা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। কেউ কেউ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, কেউ কেউ আসলে উৎসুক মানুষ এসে এখানে ভিড় করছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা শুরু থেকে তাদের কাজ সেটি তারা চলমান রেখেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। শুরু থেকে এখানে প্রথমে 2টি ইউনিট এসেছিল, পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট এসে এখানে যোগ দিয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে তাদের যে কাজ সেটি তারা চলমান রেখেছেন এবং আমরা এখানে দেখছি যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে আসলে এখানে কান্না করতে দেখা যাচ্ছে এবং তারা হাহুতাশ করছেন। আসলে কতটুকু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। এখন পর্যন্ত সেটি বলাও যাবে না যে আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে, কারণ এখন পর্যন্ত যে কাজ সেটি চলমান রয়েছে। আমরা এখানে এক সিরিয়ালে হোটেলের পাশে আমরা টাইলসের দোকান, টাইলসের পাশে আবাসিক ভবন রয়েছে। আসলে ঠিক কোন জায়গা থেকে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখন পর্যন্ত কোনোভাবে আঁচ করা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না। প্রত্যেকটি দোকানে কিন্তু আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল এবং বিশেষ করে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনার পর খুব বেশি সময় নেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন এবং এখন পর্যন্ত তাদের যে কাজ সেটি তারা চলমান রেখেছে। তবে এই সময়ের মধ্যে আমরা যেটি দেখছি যে এই হাতিরপুলের এই নাসিরুল্লাহ সড়কের এই জায়গাটিতে প্রচুর উৎসুক মানুষের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটির কারণে স্বভাবত হয়ে থাকে যে অগ্নিকাণ্ডের ঘটনার পর বা বড় দুর্ঘটনার পর উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণ সহ যে কোনো কাজে কিন্তু এই বাধার সৃষ্টি হয়ে থাকে। তবে এখন পর্যন্ত যে যতটুকু বলা যায় যে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার সার্ভিসের যারা উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন তারা তাদের কাজ করছে। তো আগুন নিয়ন্ত্রণে আসলে নিশ্চয় আমরা দর্শকদেরকে সেটি জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে আগুন লাগার ঘটনার সর্বশেষ খবর। রাজধানীর হাতিরপুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম। সময় সংবাদে আরও থাকছে। উন্নয়নে থাকবে না সমন্বয়হীনতা, একই রাস্তা বারবার খোঁড়ার প্রবণতা বন্ধের আশ্বাস উত্তর সিটি প্রশাসকের, খাল উদ্ধারের পরিকল্পনা দক্ষিণের প্রশাসকের। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল মেডিকেলে চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের। টিকা না নেয়ায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকের। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুদের সঙ্গে মিশতে না দেয়া ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবা জিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হতো, রোগীর জন্য ভালো হতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। এখন তো পাতলা পায়খানা আছে, এরপর সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে, এরপরে মুখে ঘা হয়েছে। এখন আবার নায়া ভর্তি হয়েছি, এখন হাম দেয়। মিজলসের কারণে হয় কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে আপনার নিউমোনিয়া, ডায়রিয়া বা অন্যান্য রোগগুলোর প্রাদুর্ভাবটা বৃদ্ধি পায়। দেখা গেছে মিজলসের না যতটুকু খারাপ হচ্ছে তাতে শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যার কারণে তাদের অসুবিধাটা বেশি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 41 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিশেষ স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত 1821 চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ের ভেতরে 5 নং ফটকের পাশে বঞ্চিত চিকিৎসকরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগ মুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। আমরা ফিট লিস্টে ছিলাম, আমরা প্রমোশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফিট লিস্টের মধ্যে ছিলাম। সেখান থেকে আমাদেরকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে। করার পরে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য ওনারা চাইছে, সেটাও হয়ে গেছে। সেই সুপারনিউমারি পোস্টটা এপ্রিল মাসে অ্যাবলিশ হয়ে যাবে। সুপারনিউমারি যে পোস্টগুলি আছে, এখন পোস্ট আছে। শাপলা চত্বরের গণহত্যার মামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, অতীতের সব ক্রসফায়ারের বিচার করা হবে। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযোগ উঠে অনেককে হত্যার। সেই ঘটনাকে নানাভাবে ধামাচাপা দিয়ে রাখা হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। এ মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দ্রুতই এ মামলার তদন্ত শেষ করা হবে। শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে এবং এই মামলায় আমরা রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে 2015 সালে বরিশালে 2 ছাত্রদল নেতাকে ক্রসফায়ার হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের সব ক্রসফায়ারের বিচার হবে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি। সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি। সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব। এদিকে 5 আগস্টের পর জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যত মামলা হয়েছে তাতে অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না। একবার একটি সড়কের কাজ শেষের পর অল্প দিনের ব্যবধানে আবার একই সড়ক খোঁড়ার যে প্রবণতা ছিল তা বন্ধ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের IDRSP প্রকল্পের আওতায় মিরপুর 10 থেকে তালতলা পর্যন্ত সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লুটপাট, জনগণের অর্থ অপচয়ের সুযোগ আর দেয়া হবে না। ফুটপাত ব্যবস্থাপনায় স্থায়ীভাবে সমাধান এবং বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালুর আহ্বান জানান ঢাকা উত্তরের প্রশাসক। কাজ হবে সমন্বয় করে, একবারে এক রাস্তায় কাজ হবে, আবার 15 দিন পর একই জায়গায় আবার রাস্তা করে আর এক কাজ হবে। সেই কাজটা যাতে বিগত দিনের মতন না হয়। শুধু অর্থ লুপাট আর জনগণের অর্থের অপচয় আমি করতে চাই না। বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের জন্য আপনারা ক্রাশ প্রোগ্রাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। আগামী বছর থেকে সারা বছর রিটার্ন জমার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে অংশীজনদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় কথা বলেন তিনি। জানান, প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে কর প্রণোদনা দেওয়া হবে। কর অব্যাহতি বেশি থাকার কারণেই রাজস্ব আয় কমছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, আগামী অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে। ইরানের ইস্পাহানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলার দাবি করেছে মার্কিন গণমাধ্যম। জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড IRGC। হামলা অব্যাহত আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। লেবাননেও হিজবুল্লাহর আক্রমণে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। এই অবস্থায় হরমুজ প্রণালী বন্ধ রেখেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদের জাতীয় দল থেকে বাদ পড়া কষ্টের মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্তব্য করেন ক্লাবের স্থায়ী সদস্য এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডান ক্লাব পরিদর্শনে যান সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বরকতুল্লাহ বুলু ও নবনির্বাচিত কমিটির সদস্যরা। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার তাগিদ দেন মির্জা ফখরুল। দলের ঊর্ধ্বে গিয়ে খেলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল হক। একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে বলল যে ভাই আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম, তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এই উপর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাসের চিন্তা সরকারের। বৃহস্পতিবার সিদ্ধান্ত। সন্ধ্যায় তেলের নতুন দাম নির্ধারণ, পাম্প মালিকদের 8 দফা। দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু। পাঠানো হলো 3টি ভেন্টিলেটর। দ্রুত টিকা ক্যাম্পেইনের পরামর্শ। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।